আপনারা দেখছেন ২১শে টেলিভিশন। বীমা খাত নিয়ে বিশেষ আলোচনা, আর এই আলোচনার জন্য আমাদের সঙ্গে সংযুক্ত হচ্ছেন চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা এস.এম. জিয়াউল হক। জনাব জিয়াউল হক, আপনাকে স্বাগত ২১শে বিজনেসে। ধন্যবাদ আপনাকে এবং সকল দর্শককে। শুরুতে আমরা বীমা খাতের সার্বিক অবস্থা জানতে চাই। বিশেষ করে করোনার মধ্যে তো অনেক ধরনের চ্যালেঞ্জ আপনারা ফেস করেছেন, সেই চ্যালেঞ্জগুলো জানবো, সেই চ্যালেঞ্জগুলোকে আপনারা কীভাবে মোকাবেলা করলেন। সেই সাথে লকডাউন পরবর্তী আজকে থেকে তো অবশ্যই স্বাভাবিক কার্যক্রম শুরু হয়েছে, তো এই শুরুর কার্যক্রমগুলো একটু জানতে চাই। ধন্যবাদ। আমরা এই বীমা খাত কিন্তু এই লকডাউন সময়ের মধ্যেও সরকারি নির্দেশনা মেলে আমাদের অফিস কার্যক্রম চালিয়েছি। আপনারা জানেন যে বীমা খাত এমন একটা সেবা প্রতিষ্ঠান যেখানে মানুষের প্রিমিয়ামটা সময় মতো জমা না হলে পলিসিগুলো কিন্তু বন্ধ হয়ে যাওয়ার একটা ভয় থাকে, তামাদি হয়ে যাওয়ার ভয় থাকে। তো সেই ক্ষেত্রে আমাদের এই যে বীমাগুলোর প্রিমিয়াম, যে রিনিউয়াল প্রিমিয়ামগুলো জমা দেওয়ার জন্য সরকার আমাদেরকে এটা একটা সুযোগ দিয়েছে, এজন্য আমরা সরকারের কাছে কৃতজ্ঞ। সাথে সাথে আমরা একটা জিনিস ফেস করছি এই কোভিড পিরিয়ডে, আমাদের কিন্তু কর্মীরা তারা কিন্তু বের হতে পারছে না। যদি কর্মীরা বের না হতে পারে তাহলে তারা প্রসপেক্টিং করতে পারে না, এবং প্রসপেক্টিং না করতে পারলে কিন্তু আসলে ব্যবসায় একটা বড় ধরনের ক্ষতির সম্মুখীন আমরা হচ্ছি। এবং তাদেরকে যে তাদের যেই বেতন এবং অন্যান্য সুবিধাদি প্রাপ্তির ক্ষেত্রেও কিন্তু আমাদের ব্যবসার সাথে এটা একটা ডিপেন্ডেন্সি আছে। সুতরাং এই পরিস্থিতিতে আমরা কোম্পানিগুলো বিভিন্নভাবে আমাদের যেহেতু সেবাটা খাত, সুতরাং সেবাকে মাথায় রেখে আমরা ডিজিটাল কার্যক্রম চালিয়ে যাচ্ছি। আমাদের সরকার নির্দেশনা অনুযায়ী আমাদের যে কার্যক্রমে আমাদের যে ধরনের বেনিফিটস গুলো পেয়েবল, যতগুলো ক্লেম পেয়েবল, আমরা কিন্তু সেই কার্যক্রমগুলো সুন্দরভাবে পরিচালনা করে যাচ্ছি। আমাদের কর্মীরা ওয়ার্ক ফ্রম হোম এবং সাথে সাথে অফিসে সীমিত পরিসরে অবস্থান করে কিন্তু আমাদের সেবাটা দিয়ে যাচ্ছে। তবে এখানে আমাদের যে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়েছে সেটা হচ্ছে যে আমাদের ব্যবসার যেই খাতটা, আপনারা জানেন বিশেষ করে জুন মাসটা বিনিয়োগের মাস থাকে, তখন কিন্তু কর্মীরা চেষ্টা করে তাদের সর্বোত্তম দেওয়া। এবং বীমা খাতটা যেহেতু আমাদের ক্যালেন্ডার জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত, আমরা জানুয়ারি ফেব্রুয়ারির পর থেকে কিন্তু কার্যক্রমগুলো মূলত সম্প্রসারিত হয়। আর সেই সময়টায় কোভিডটা এসে কিন্তু আমরা আমাদের কর্মীদেরকেও হারাচ্ছি, বিকজ তারা তো এখানে অ্যাক্টিভলি কাজ করতে পারছেন না। এই পরিস্থিতিতেও আমাদের মূল কার্যক্রমটা আমরা চালিয়ে যাওয়ার সর্বোত্তম চেষ্টা করে যাচ্ছি। আচ্ছা আচ্ছা, আমি একটু সার্বিক অবস্থা একটু জানতে চাই, বীমা খাতের কি অবস্থা, বিশেষ করে গ্রোথটা কেমন। আমি যদি একটু এইভাবে জানতে চাই যে আমাদের জিডিপিতে বীমা খাতের কন্ট্রিবিউশনটা এই মুহূর্তে আসলে কেমন, কিভাবে আরো বাড়ানো যায়। আসলে একটা খুব সুন্দর প্রশ্ন। আসলে জিডিপিতে আমাদের কন্ট্রিবিউশন কিন্তু খুবই নমিনাল, কারণ হচ্ছে যে বাইরের দেশগুলোতে বীমা খাতের কিন্তু সরাসরি কন্ট্রিবিউশন বেশি। আমরা হয়তো ইনডাইরেক্টলি কন্ট্রিবিউট করছি। আমাদের যেই লাইফ ফান্ড আছে, সেই লাইফ ফান্ডের মানে সকল কোম্পানি মিলে যে লাইফ ফান্ড আছে তার কিন্তু 30% আমরা সরকারি ট্রেজারিতে বিনিয়োগ করি। সুতরাং ইনডাইরেক্টলি সরকারকে কিন্তু আমরা সহযোগিতা করার একটা বড় খাত হিসাবে আমাদের অবস্থান। কিন্তু জিডিপির বা আমাদের জিডিপির যে গ্রোথটার কথা বলছি, সেখানে কিন্তু আমরা লেস দেন 1%, মানে 0.5 এর কাছাকাছি আমাদের অবস্থান। এটা আসলে হওয়া উচিত না, কিন্তু এটা কেন হচ্ছে তার পিছনে কিন্তু অনেক ইতিহাস আছে। সেই জায়গায় আমরা নাই যাই। আমাদের বর্তমানে যে আইডিআরে আসার পরবর্তী যে রিফর্মস গুলো হয়েছে এবং সেই রিফর্মস গুলো হওয়ার মাধ্যমে আমাদের যে মানুষের প্রতি যে একটা বীমা করার একটা আগ্রহ হয়েছে, যে অ্যাকাউন্টেবিলিটি গুলো তৈরি হয়েছে, বিশেষ করে গত বছর জাতীয় বীমা দিবস হওয়ার পরে আমাদের এখন যে ডিজিটাল কার্যক্রমের অ্যাওয়ারনেস এবং বিভিন্ন কমপ্লেন হ্যান্ডলিং এর ক্ষেত্রে আমাদের সরকার এবং আমাদের যে রেগুলেটর প্রতিষ্ঠান যেভাবে আমাদেরকে নির্দেশনা দিচ্ছে, তাতে করে মানুষের মধ্যে কিন্তু একটা আস্থার জায়গা তৈরি হচ্ছিল। কিন্তু এই কোভিড মহামারীতে এসে কিন্তু আমরা আবার পিছিয়ে যাওয়ার একটা অবস্থান তৈরি হয়েছে। যদিও এই কোভিড মহামারীতে মানুষের যেই স্বাস্থ্য খাত এবং আমাদের মানুষের যেই পরিমাণ তার অর্থনৈতিক ক্ষতি হচ্ছে, এই ক্ষতিটা কিন্তু আসলে বীমা দিয়েই পূরণ করা যেত, যদি আমরা এই বীমা প্রতিষ্ঠান বা বীমা শিল্পটা মানে সঠিকভাবে সেবা নিত মানুষ। ধরেন এখন আমাদের কি হচ্ছে, এক সময় মানুষের আউট পকেট এক্সপেন্স ছিল $67 মতো বা 67 ভাগের মতো।
সরি আমি তথ্য দিচ্ছি, 67 ভাগের মতো তার খরচ হতো আউট অফ পকেট এক্সপেন্স, সেটা বেড়ে গিয়ে কিন্তু 73 ভাগে চলে গেছে। তার মানে এটা অ্যালার্মিং, বাট ইট শুড বি লেস দেন 30%। তো এই যে বিষয়টা কেন হয়েছে, কারণ মানুষ তার বিপদে যখন পড়ছে তার সকল সঞ্চয় দিয়ে কিন্তু সে তার স্বাস্থ্যসেবা বা তার মৃত্যু ঝুঁকির ক্ষেত্রে যে কার্যক্রমগুলো সে সঞ্চয় দিয়ে করছে। ওয়ারেজ এই সঞ্চয়টা, এই রিস্ক প্রোটেকশনটা কিন্তু বীমা সেবা দেওয়ার কথা। উন্নত বিশ্বে এই কারণে কিন্তু মানুষের বা সার্বিকভাবে রাষ্ট্রের কিন্তু ক্ষতিটা হয় না বীমা সেবার মাধ্যমে, রিস্ক প্রোটেকশনের মাধ্যমে। কিন্তু আমাদের দেশের আমরা যেমন জিডিপিতে কন্ট্রিবিউট করতে পারছি না, তেমনি ক্ষতি যেটা হয়ে যাচ্ছে সেটা কিন্তু ব্যক্তিগত সঞ্চয়ের ক্ষতি, সেটা কিন্তু রাষ্ট্রীয় ক্ষতি। অতএব এই জায়গা থেকে চলে ওভারকাম করার জন্য আমার এই কোভিড মহামারীতে আমাদেরকে কিন্তু একটা ভালো শিক্ষা দিয়ে গেছে। আমরা শুধু আয় করব, বিভিন্নভাবে ব্যয় করব না, আমরা শুধু সঞ্চয় করব, সেটা প্রফিট পাওয়ার সঞ্চয় না, এই বিপদের দিনে যে রিস্ক প্রোটেকশন, এই বীমা শিক্ষা, এটার এই অ্যাওয়ারনেসের কিন্তু একটা ভালো সময় হয়েছে। এখন আমার এই জায়গাটাকে কিন্তু ইন্স্যুরেন্স কোম্পানি যদি সঠিকভাবে কাজে লাগাতে পারে, সঠিকভাবে মানুষকে অ্যাওয়ার করতে পারে যে তুমি তোমার সঞ্চয়ের একটা পার্ট তোমাকে কিন্তু বীমা খাতে ব্যয় করা উচিত, যাতে করে এইটা ব্যয় হবে না, এটা তোমার কিন্তু রিস্ক প্রোটেকশন হবে, তোমার বিনিয়োগ হবে এমন যেটা তোমার প্রয়োজনে কাজে আসবে, তোমার স্বাস্থ্যের ক্ষেত্রে কিন্তু এই যে আউট অফ পকেট এক্সপেন্স কমে আসবে। এই যে ব্যাপক বিল তৈরি হচ্ছে বিভিন্ন ভাবে, মানুষ কিন্তু সর্বসারা হয়ে যাচ্ছে। এখন এখানে হসপিটাল ম্যানেজমেন্টের কাছে কিন্তু মানুষ কোনো, সরকারও তাকে অ্যাকাউন্টেবল করতে পারছে না, কিন্তু উন্নত বিশ্বে কিন্তু এই বীমা খাত কিন্তু এই স্বাস্থ্য খাতকে অ্যাকাউন্টেবল করে। কিভাবে? কারণ তাদের এই নেটওয়ার্কের মধ্যেই কিন্তু ক্লেমটা নিতে হয়। ক্লেমটা যখন নিতে হয় তখন কিন্তু হসপিটাল নেটওয়ার্ক গুলো বীমা খাতের কাছে জবাবদিহি হয়, এবং তার পেমেন্ট যখন পেতে হয় তখন কিন্তু অপব্যয়টা হয় না, মিস ইউজটা হয় না। সেই কন্ট্রোল মেকানিজম কিন্তু বীমা খাতটা করতে পারে। এবং বাংলাদেশে আজকে যে স্বাস্থ্য খাতের দুর্দিন দেখছি, এটাও কিন্তু ওভারকাম করা যেত বা করা যাবে ভবিষ্যতে, যদি এখন থেকে আমরা এই শিক্ষাটা নিতে পারি। আমাদের রেগুলেটর, আমাদের স্বাস্থ্য মন্ত্রণালয়, আমাদের সরকার যদি সঠিকভাবে এই সমন্বয়টা করে, অনেক সুন্দর সুন্দর নীতি আছে কিন্তু বাস্তবায়ন নেই। সেই বাস্তবায়নটা যদি আমরা সুন্দরভাবে সমন্বয়ের মাধ্যমে করতে পারি, আমি তো মনে করি বর্তমানে আপনারা জানেন মাত্র 12,500 কোটি টাকার বীমা খাত, সেটা লাইফ নন লাইফ মিলে, এবং নন লাইফের মাত্র 3,000, এবং আমাদের লাইফের হচ্ছে 9,500 খাত। আমি তো মনে করি এই যে কোভিড মহামারী থেকে যদি আমরা শিক্ষা নিয়ে সমন্বয় করতে পারি, এটাকে আমরা মিনিমাম 10 টাইমস নিয়ে যেতে পারি। আমাদের সেই ধরনের রিসোর্স আছে, আমাদের কোম্পানি প্রায় 33 বা এখন বর্তমানে 35টা কোম্পানি, তার যে রিসোর্স আছে, সরকারের সুন্দর নীতিকে আমরা যদি বাস্তবায়নের যে জায়গাটা, আপনি দেখবেন আমাদের কিন্তু আইনের কোথাও কোনো ত্রুটি নেই, কিন্তু আইনের সঠিক বাস্তবায়নের জায়গায় অনেক অভাব আছে। সেগুলোকে যদি আমরা সঠিকভাবে এখনো শিক্ষা নিয়ে কাজ করতে পারি, এটা 1,00,000 কোটি টাকার মার্কেট হওয়ার কোনো ব্যাপার না। আর তখন আপনি দেখবেন জিডিপিতে কিন্তু 5 থেকে 6% কন্ট্রিবিউশন অটোমেটিক্যালি চলে আসবে। ধন্যবাদ। সেটাই আমরা প্রত্যাশা করব। স্বাস্থ্য শিক্ষা খাত ছাড়াও সার্বিক শিল্প বাণিজ্য বিকাশে আসলে বীমা খাতের গুরুত্ব বাড়বে, সেটা আমরা প্রত্যাশা করি। আমরা ছোট্ট একটা বিরতি নিয়ে আসি। দর্শক, এবারে নিচ্ছি একটা বিরতি, ফিরে আসবো একটু পরে, আমাদের সঙ্গেই থাকুন। আবার আমন্ত্রণ, একটু বিজনেস সঙ্গে আছি রহমান রনব। দর্শক, বিরতির আগে দেশের বীমা খাত নিয়ে কথা বলছিলাম চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা এস.এম. জিয়াউল হকের সঙ্গে। আবার ফিরছি সে আলোচনায়। জনাব জিয়াউল হক, আপনি অনেক সম্ভাবনার কথা বলছিলেন, স্বাস্থ্য খাত নিয়ে কথা বলছিলেন, শিক্ষা খাত নিয়ে কথা বলছিলেন, এবং সেখানে আসলে কন্ট্রিবিউশনটা অনেক গুণ বাড়ানো যায় সে কথাও আপনি বলছিলেন। তো সেক্ষেত্রে যে বীমা কোম্পানিগুলো আছে সেগুলোর আসলে প্রস্তুতিটা আসলে কেমন হওয়া উচিত বলে আপনি মনে করেন? ধন্যবাদ। আসলেই এটা সত্যি কথা যে আইন তো আছে এবং আমাদের কর্মীরা আছেন, এবং এই কর্মীদেরকে কিভাবে আমরা কাজে লাগাতে পারি, বা এই ধরনের মহামারীর মতো বাধা আসলে সেখানেই আমরা কিভাবে ওভারকাম করতে পারি। আসলে ওভারকাম করতে হলে আমাকে মূলত দুটো জায়গায় নজর দিতে হবে। একটা হচ্ছে সেবাটাকে মানুষের কাছে সেবা দিয়ে আস্থার জায়গাটা তৈরি করতে হবে। মানুষ মনে করে ইন্স্যুরেন্স করলে আমি বেনিফিট পাবো না, বা পাবো কিনা তা নিয়ে সন্দিহান। তো সেই জায়গাটাকে যদি আমরা আস্থার জায়গা নিয়ে আসতে পারি, সেটাকে কিন্তু আসলে আস্থার জায়গা আনতে পারে টেকনোলজি। আমাদের যেমন অ্যাপস আছে চার্টার্ড প্রিয়জন, এই অ্যাপস দিয়ে কিন্তু আমার যে কোনো
আমাদের গ্রহীতা, পলিসি গ্রহীতা জানতে পারছেন উনি টাকাটা কবে জমা দিয়েছেন, উনি কবে বেনিফিটটা পাবেন। আমরা কিন্তু ইন অ্যাডভান্স তাকে বেনিফিট যেদিন পাচ্ছেন সেদিনই তাকে নোটিশ করে দিচ্ছি। এবং অনেক কোম্পানিতে শুনবেন যে বীমা দাবি পেতে অথবা এই যে আমাদের ম্যাচুরিটি, পার্শিয়াল ম্যাচুরিটি, যাকে সার্ভাইভাল বেনিফিট পেতে অনেক দেরি হচ্ছে। কিন্তু আমরা ব্যাংকের মতোই তো, এটা তো আমার একটা কন্ট্রাকচুয়াল কমিটমেন্ট। সুতরাং আমরা সেই কন্ট্রাকচুয়াল কমিটমেন্টটা কিন্তু যেদিন ওনার পেয়েবল হচ্ছে ফলোইং ডেতেই কিন্তু দিয়ে দিতে পারছি, এবং সেটা দিয়ে দিচ্ছি কিন্তু এখনকার সেই ব্যাংকিং সিস্টেম আমরা ইনকর্পোরেট করে ফেলেছি বলে। তেমনি পলিসি কিন্তু এখান থেকে কিনতেও পারবেন মানুষ, তার চেষ্টা করলে আমার এই অ্যাপস দিয়ে কিন্তু পলিসি কেনারও তার একটা সুযোগ আছে। সুতরাং এই টেকনোলজির যখন ইনক্লুশন হবে, প্রসেসটা যখন সহজ হবে, তখন কিন্তু মানুষ বীমা সেবাটা পাবেন, এবং এই বীমা সেবাটা তখন ওয়ার্ড অফ মাউথের মতো কাজ করবে যে হ্যাঁ আমি সেবা পেয়েছি, সুতরাং তোমারও এই প্রোটেকশনটা নেওয়া উচিত। এবং তার জন্য এই যে সমন্বিত চেষ্টাগুলো, এবং আরেকটা বিষয়ে বীমা খাতকে নজর দেওয়া প্রয়োজন, সেটা হচ্ছে যে ডিমান্ড ড্রিভেন, মানে মানুষের প্রয়োজন অনুযায়ী কিন্তু প্রোডাক্টকে নিয়ে আসা, যেটার দিকে আমরা নজর দিই না। আমাদের সেই ট্রেডিশনাল কিছু প্রোডাক্ট আছে, সেই প্রোডাক্টটাই আমরা বিভিন্ন কোম্পানি বিভিন্নভাবে দিয়ে থাকি। কিন্তু আমরা এখানে কিন্তু নজর দিলে আমরা স্বাস্থ্য বীমা আনতে পারি, আমরা শিক্ষা বীমা যেটা আছে সেটা শুধুমাত্র হয়তো আমাদের পলিসির ভাবে, কিন্তু আমরা যে উন্নত বিশ্বে দেখবেন যে ইউনিভার্সিটি গ্র্যাজুয়েটরা কিন্তু যে কোনো ভর্তির সাথে সাথেই তাকে কিন্তু স্বাস্থ্য এবং এই এডুকেশন প্রোটেকশনের জন্য তার বীমা নিতে হয়। বা আমরা ক্রেডিট শিল্ড হিসাবে ব্যাংক ইন্স্যুরেন্স অথবা এমবেডেড ইন্স্যুরেন্সের মাধ্যমে ব্যাংকিং চ্যানেলকে কাজে লাগাতে পারি। আমরা পেনশন প্রোডাক্ট নিয়ে আসতে পারি। আপনি দেখেন সরকার শুধু পেনশন দিতে পারে, কিন্তু প্রাইভেট সেক্টরের পেনশনের কোনো উদ্যোগ নেই। কিন্তু আপনি আমরা কিন্তু প্রাইভেট সেক্টরে আছি। আমাদের যখন রিটায়ারমেন্ট হবে তখন আমার কি হবে? বীমা কোম্পানি কিন্তু এই প্রাইভেট পেনশনকে নিয়ে আসতে পারে বা পেনশন প্রোডাক্টকে নিয়ে আসতে পারে, এটাকে প্রমোট করতে পারে। তাহলে কিন্তু আমরা যেহেতু এখন উন্নত বিশ্বের একটা রাষ্ট্র হতে যাচ্ছি, আমাকে কিন্তু এখন সেই ধরনের চিন্তা করে নিয়ে আসতে হতে পারে। আরেকটা জিনিস উন্নত বিশ্বে বা ইভেন আমরা ভারতেও দেখি, সেটা হচ্ছে ইউনিট লিঙ্ক প্রোডাক্ট, যেটা শেয়ার মার্কেটের সাথে সঙ্গতিপূর্ণ একটা বিনিয়োগ প্রোডাক্ট। ইন্স্যুরেন্স কোম্পানিও কিন্তু এই ধরনের বিনিয়োগ প্রোডাক্ট নিয়ে আসতে পারে। তাহলে মানুষকে আমি বিনিয়োগ দিয়ে আকৃষ্ট করতে পারবো, স্বাস্থ্যসেবা, শিক্ষা সেবা, পেনশন। তখন মানুষ মনে করবে যে না, ইন্স্যুরেন্সটা আমার একটা প্রয়োজনীয় খাত, এবং তখনই ইনক্লুসিভ হবে। এখন এই প্রোডাক্ট এবং টেকনোলজির যখন কম্বিনেশন করব, সাথে সাথে আমাদের যে রিসোর্স আছে তাদেরকে যদি আমি ট্রেন করতে পারি, আমাদের যারা জনগণ আছে তাদেরকে যদি ওয়েল অ্যাওয়্যার করতে পারি। এই যে আজকের যে কার্যক্রম, এই কার্যক্রম আজকে আপনাকে ইন্টারভিউর মাধ্যমে কিন্তু আমি বীমা খাতের পজিটিভ দিকগুলো, ভবিষ্যৎ পরিকল্পনার দিকগুলো বলছি। তার মাধ্যমে যখন আমাদের মানুষ জানবে, তখন বীমা খাতের কিন্তু আস্থার জায়গাটা তৈরি হবে। সো এটা ইটস এ কম্বিনেশন অফ ইফোর্টস। এই সকল কম্বিনেশন যখন একসাথে আনতে পারবো, আমার একটা প্লেটারে যখন আমি সকল ধরনের বেনিফিট নিয়ে আসতে পারবো, যেমন আমাদের হজ বীমা আছে, যারা ধর্মভীরু তারা যদি মনে করেন আমি ইসলামী প্রোডাক্ট বা হজ বীমা নিব, তার জন্য আমার প্রোডাক্ট থাকলো, স্বাস্থ্য বীমা থাকলো, শিক্ষা বীমা থাকলো, বিনিয়োগের রিটার্নের বীমা থাকলো, ইনকাম ট্যাক্স রিবেটে আমরা দেখেন সরকার কিন্তু ইনকাম ট্যাক্সের একটা রিবেটের অপশন রেখেছে, যে আমার বীমা খাতে বিনিয়োগ করলে এখানে কোনো লিমিট নেই কিন্তু। হ্যাঁ, অন্য ব্যাংকে যেমন লিমিট আছে বা আপনি সঞ্চয়পত্রে লিমিট আছে, বীমা খাতে কিন্তু কোনো লিমিট নেই, এবং সেখানে আপনি 15% রিবেট পেতে পারছেন। এই জায়গাগুলো কিন্তু আমাদের সবাইকে জানাতে হবে, অনেকে জানেই না। এখন এই যে জানলে তখন মানুষ তার খাতগুলো বেছে নিবে। আমি আমার প্রয়োজন মতো আমি সঞ্চয় করব, তার বিনিময়ে আমি রিবেট পাবো, আমি সঞ্চয়ের মাধ্যমে স্বাস্থ্যসেবা পাবো, সঞ্চয়ের মাধ্যমে আমি পেনশন পাবো, সঞ্চয়ের মাধ্যমে আমি বিনিয়োগের রিটার্ন পাবো। এই কম্বিনেশনটা যখন করতে পারবো, মানুষের তখন আস্থার জায়গা তৈরি হবে। আর তার সাথে যখন আমি ডিজিটাল টেকনোলজিকে নিয়ে আসতে পারবো, মানুষ নিজের ঘরে বসেই তার প্রিমিয়াম দিতে পারবে, নিজের ঘরে বসেই তার পলিসির অবস্থান জানতে পারবে, এবং ঘরে বসেই ব্যাংকিং সিস্টেমের সাথে সঙ্গতিপূর্ণ হয়ে, যেমন এখন আমার প্রিমিয়ামটা আমি ইএফটি করে দিতে পারি, অথবা অনলাইন পেমেন্ট করতে পারি, অথবা অ্যাপস দিয়ে পেমেন্ট করতে পারি। আবার আমি পেমেন্টটা যখন পাচ্ছি, আমাকে অনলাইনে আমার অ্যাকাউন্টে অটোমেটিক্যালি টাকাটা যখন চলে আসছে, সেটা আবার আমি যখন মেসেজ দেখছি, তখন কিন্তু আমার আস্থার জায়গাটা তৈরি হচ্ছে। আমাদের এই ইন্স্যুরেন্স কোম্পানিগুলো আমরা যদি সম্মিলিতভাবে এই আস্থার জায়গাটা তৈরি করতে পারি, আর সুন্দরভাবে যদি নীতিগুলো কোঅর্ডিনেটেড এফোর্টে এনফোর্স হয়, তাহলেই কিন্তু আমি যেই স্বপ্নের জায়গাটা বলছি এই বাস্তবায়নের রূপ দেওয়া যাবে। ধন্যবাদ। সেটাই।
আমি একটু শেয়ার বাজারের প্রসঙ্গে একটু যেতে চাই। আমরা জানি সেখানে কিন্তু অনেকগুলো বিমা খাত অলরেডি লিস্টিং, কিন্তু আমি যেটা জানতে চাচ্ছি সেটা হচ্ছে বলা হচ্ছে যে সকল বিমা কোম্পানিকেই শেয়ার বাজারে তালিকাভুক্ত হতে হবে। সেক্ষেত্রে কিন্তু অনেকেই এগিয়ে আসছে না, কেন আসছে না, কি মনে করছেন আপনি? আসলে বাংলাদেশে তো বিমা খাতে টোটাল 35টা কোম্পানি আছে, 33টা রিসেন্টলি দুটো হয়েছে, পুরনো 18টা কোম্পানি ছিল, তার মধ্যে মেটলাইফ এবং জীবন বীমা আসলে এনলিস্টেড না, বাকি 16টার মধ্যে 12টা ইন্স্যুরেন্স কোম্পানি এনলিস্টেড। আর নতুন যেই আমরা 13টা কোম্পানির মধ্যে আছি সেখানে মাত্র একটা রিসেন্টলি এনলিস্টেড হয়েছে, আমরা অ্যাপ্লিকেশন করেছি, বাকি কোম্পানিগুলো এখনো অ্যাপ্লিকেশন করেনি, আমরা প্রক্রিয়াধীন আছি। আপনি জানেন এটা একটা প্রক্রিয়ার মধ্যে আমাদের এগোতে হয় এবং সেটা একটা সময়ের বিষয় আছে, সেই কার্যক্রমের সাথে আমরা যুক্ত আছি। বাট কেন পারে না? কারণ কিছু গাইডলাইন আছে। একটা কোম্পানি যদিও আইনে আছে 3 বছরের মধ্যে মার্কেটে আসতে হয়, কিন্তু আইডিয়ালি আমি যেহেতু বিমার শিক্ষায় আমার পড়াশোনা হয়েছে, আমি দেখেছি যে একটা কোম্পানি 7 বছরের আগে আইডিয়ালি ইন্স্যুরেন্স মানে তারা মার্কেটে আসতে পারে না, কারণ তার লাইফ ফান্ড লাগে, তার পলিসি লাইবিলিটি তৈরি হয়, সেই লাইবিলিটির এগেনস্টে লাইফ ফান্ডের আর্নিং এর মাধ্যমে যদি আমরা সারপ্লাস আনতে পারি তখনই আমি অ্যাপ্লাই করার জন্য যোগ্যতর হই। কিন্তু সমস্যা যেটা হয়, আমাদের দেশে যেহেতু অনেক বেশি ইন্স্যুরেন্স কোম্পানি এবং সেই যেহেতু মার্কেটটা ছোট, যেহেতু আমার কোম্পানি, আমরা কি করেছি, ওই কোম্পানি থেকে লোক নিয়ে চলে এসেছি, একজন আরেকজনকে টানাটানি করছি, তার ফলে শ্রুতিতে নতুন লোক তৈরি হচ্ছে না, আর তার ফলে আমি মার্কেটটাও বাড়াতে পারছি না, মানুষের কাছে আমার আস্থার জায়গাটা তৈরি হয়নি, যে কারণে আমাদের সারপ্লাস ভ্যালুটা যেহেতু তৈরি হয়নি, সেই কারণে বাকি কোম্পানিগুলো কিন্তু আসার মানে যে ক্রাইটেরিয়া, মিনিমাম এলিজিবল ক্রাইটেরিয়া, মাত্র যেটা বলছিলাম, দুটো কোম্পানি আমরা কোয়ালিফাই করেছি, একজন অলরেডি এনলিস্টেড হয়েছে, আমার কোম্পানি এনলিস্টমেন্টের প্রক্রিয়াধীন আছে। তো এই অসুবিধাগুলো কিন্তু আমাদের দূর করার জন্য, দেখেন ভারতে 130 কোটি লোক, তাদের মাত্র 25টা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি, আমরা 17 কোটি লোক, আমাদের 35টা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি। ভারতে কিন্তু অনেক কিছু বিমা আছে বাধ্যতামূলক করে দিয়েছে, মানে আপনার আপনি ব্যাংকে গেলে বা আপনার লোন থাকলে ইন্স্যুরেন্সকে বাধ্যতামূলক করেছে, তার চেয়েও তারা একটা সঞ্চয় প্রবণ কালচার তৈরি করতে পেরেছে। তারা কিন্তু বলে আমার একটা এলআইসি আছে, ঘরে ঘরে বলে আমার একটা, মানে তাদের প্রোডাক্টটাই, মানে কোম্পানির নামই হয়ে গেছে তাদের একটা ভ্যালু। তো আমরা তো সেইটা তৈরি করতে পারি না, আমরা কিন্তু সঞ্চয়ী জাতি না। আর তার মধ্যে আমাদের যে আইন, দেখেন আমরা 2010-এর আগে আমরা ছিলাম কমার্স মিনিস্ট্রির আন্ডারে, এখন ফাইন্যান্স মিনিস্ট্রির আন্ডারে এসেছে, আইন এসেছে, বাস্তবায়নের কাজ হচ্ছে, ফলে পুরনো যেই আমার ক্ষতিগুলো হয়েছে বা পুরনো যে বদনামগুলো, সেটাকে আমরা ওভারকাম করতে পারছি না। অল টুগেদার আমরা যেহেতু প্রফিটেবিলিটির জায়গায় যেতে পারিনি বা আমরা যেহেতু সারপ্লাসের জায়গায় যেতে পারিনি, আমরা মিনিমাম ক্রাইটেরিয়াটা ফুলফিল করতে পারিনি। তবে হ্যাঁ, আমাদের কিন্তু আমি ধন্যবাদ জানাই আমাদের বাংলাদেশ সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনকে, তারা আমাদের বিভিন্নভাবে সহযোগিতা করছে, আমাদের আইনের পরিবর্তনে ওনারা আমাদের অ্যাডভোকেসি করছে, আমাদের রেগুলেটর আমাদেরকে রেগুলার ফলো আপ করে আমাদের এটা অ্যাচিভমেন্ট যাতে হয় সেটার ব্যবস্থা করছে। আমি বলবো যে এখন আমরা একটা ভালো অবস্থানে তৈরি করছি, এখন কোম্পানিগুলো যদি সঠিকভাবে আসে, আগামী ম্যাক্সিমাম 2 থেকে 3 বছরের মধ্যে সবগুলো কোম্পানি চলে আসতে পারবে। তবে ওই যেই বাধাগুলো ছিল, এটা নিয়ে সমন্বিত প্রয়াস হয়নি, মাননীয় অর্থমন্ত্রী এটার উপর জোর দেওয়ার ফলে আমাদের আইডিআর এর পূর্ববর্তী চেয়ারম্যান মহোদয় এবং বর্তমান চেয়ারম্যান মহোদয়, ওনাদের ঐক্লান্তিক পরিশ্রমের কারণে কিন্তু এখন আমরা একটা ব্যাকগ্রাউন্ড তৈরি করতে পেরেছি এবং প্রতিটা কোম্পানি এখন তার জায়গা থেকে অবস্থান এবং তাদের যে লিমিটেশন গুলো দূর করার চেষ্টা করছে। হয়তো আমি সফলতর হয়েছি, বাকিরাও এই পথে সফল কাম হবে। ধন্যবাদ। সেটাই একদম শেষের দিকে 1 মিনিটে জানতে চাইবো যে বিমা খাতে আমি যেটা বলতে চাচ্ছি, জব মার্কেটে বিমা খাতের এই জবটাকে আরো কিভাবে আকর্ষণীয় করা যায়, সেই সাথে বিমা খাতের আরো উন্নয়ন আরো কি করা যেতে পারে, ছোট করে একটু জানতে চাইবো। অবশ্যই এখানে অ্যাম্পল অপরচুনিটি, এটা বিশ্বে কিন্তু সবচেয়ে সম্মানের জব, এটা একটা জব। আমি আমেরিকায় গিয়েছি বা যাইনি, বা আমেরিকায় বলেন বা জাপানে গিয়েছিলাম, সেখানে যখন আমি একজন বীমা কর্মী বলেছি বা ইন্ডিয়ায় বলেছি, দেখা গেছে আমার যেই সম্মান, কিন্তু আমরা সেই সম্মানের জায়গাটা তৈরি করিনি। কেন? আমরা নিজেদের দক্ষতার জায়গায় কিন্তু ঘাটতি ছিল। বর্তমানে আমাদের মধ্যে যে প্রফেশনালিজম তৈরি হচ্ছে, দেখেন আমার এখানে অ্যাকচুয়ারির অভাব ছিল, কিন্তু এখন রেগুলেটর সেখানে নজর দিয়েছে, আমাদের সকল কর্মীদেরকে 72 আওয়ার্সের ট্রেনিং এর কথা বলা হচ্ছে। অনেক লোক আছে এখন এই মুহূর্তে প্যান্ডেমিকের কারণে বেকার, তারা কিন্তু আমাদের এখানে কাজ করে ট্রেন্ড হয়ে তারা কিন্তু নিজেদের নতুন ক্যারিয়ার শুরু করতে পারে। কিন্তু আমাদের একটা বড় দুর্বলতা আছে,
আমরা জাতি হিসাবে আমরা মনে করি কি একটা ফিক্সড জব করব, 8টা 5টা জব করব, একটা মানে সার্টেইন জব করব, মানে নিশ্চিত চাকরি করব। কিন্তু এখানে চাকরির মাধ্যমে কিন্তু আপনি অ্যাম্পল অপরচুনিটি আছে টু টু ইনক্রিজ ইউর আনলিমিটেড ইনকাম। অন্যখানে কিন্তু এটা সুযোগ নেই। আমি যত বেশি পরিশ্রম করব, বীমা খাতে যারা কর্মী আছে তারা তাদের ইনকাম কিন্তু ততভাবে বাড়াতে পারে, কিন্তু অন্য খাতে সেটা বাড়ানোর সুযোগ নেই। বাট এটা হ্যাঁ, এখানে আমরা এটাকে অ্যাট্রাকটিভ করতে পারিনি, এটা আমাদের ব্যর্থতা, আমরা যারা কোম্পানিতে আছি তাদের ব্যর্থতা। কিন্তু সেটাকে আমরা এখন যত অনুধাবন করতে পারছি, এখন আমরা চেষ্টা করছি এটাকে অনেক অ্যাট্রাকটিভ করা। আমরা বিভিন্ন জায়গায় জব ফেয়ার করছি, আমরা বাইরে নিয়ে, যেমন আমাদের একটা প্রতিষ্ঠানে কলকাতা পাঠশালা বলে একটা বা চার্টার্ড পাঠশালা বলে আমরা একটা আমাদের পেজ করেছি, যেখানে আমাদের সকল কর্মীকে নতুন ভাবে ট্রেনিং দিচ্ছি। সেখানে আন্তর্জাতিক মানের ইভেন ইন্ডিয়ার ট্রেনাররাও এসে এখানে আমাদেরকে ট্রেনিং দিচ্ছে। তো যত বেশি আমি মানব সম্পদ দক্ষতার দিকে নজর দিব, তার প্রফেশনালিজমও তৈরি হবে এবং সাথে সাথে মানুষের কিন্তু আগ্রহ হবে যে। জনাব জিয়াউল হক, আমরা প্রত্যাশা করব যে করোনার মধ্যে যে চ্যালেঞ্জগুলো আপনারা ফেস করছেন সেগুলো কাটিয়ে উঠে আপনারা অনেক দূর এগিয়ে যাবেন, সেই প্রত্যাশা নিয়ে শেষ করতে হচ্ছে। একদমই সময় নেই। আপনাকে অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। ধন্যবাদ ইটিভিকে আজকে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। দর্শক, এতক্ষণ দেশের বীমা খাত নিয়ে আলোচনা করছিলাম চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা এস.এম. জিয়াউল হকের সঙ্গে। এবার নিচ্ছে আরো একটা বিরতি, বেলা 2টা 35 মিনিট আবার ফিরে আসবো একটু বিজনেসে আরো আয়োজন নিয়ে। আমাদের সঙ্গেই থাকুন।